আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। রান্নাঘরে গিয়ে যা দেখল তা দেখে তার মুখ কালো হয়ে গেল। নিমেষেই মুখটা রক্তবর্ণ ধারণ করল। আমার দিকে ভুরু কুঁচকে তাকালো। চোখ থেকে যেন রক্ত ঝরে পড়ছে। ওর ওই অবস্থা দেখে আমিও ভয় পেয়ে গেছি। আমার দিকে ওইভাবে তাকিয়ে ইরু বলে, তুমি বলছো বাড়িতে কেউ আসেনি, তাহলে রান্নাঘর পরিষ্কার করলো কে? আমি তো কালকে অপরিষ্কার রেখে চলে গেছি। আর এই যে এতগুলো হাঁড়ি পাতিল কে ধুলো? আমি তো কাল কোনো আদৌ হাঁড়ি পাতিল রেখে যাইনি। এখন সত্যি করে বলো, ঘরে কে এসেছিল? আমি মনে মনে ভাবছি, যেটার ভয় পেয়েছি সেটাই হয়েছে। কোন দুঃখে যে হাঁড়ি পাতিলগুলো ভিতরে রাখলাম না। এমনি তো রেগে আছে। একে তো প্রথম থেকে অস্বীকার করে এসেছি, ঘরে কেউ আসেনি। এখন যদি বলি যে জরিনা এসেছিল, তাহলে পুরো বাড়ি মাথায় করবে। কি করি সেটাই ভাবছি। আমাকে চুপ দেখে ইরু বলে, কি হলো? মুখে তালা পড়েছে কেন? আমি কিছু জিজ্ঞেস করছি, বাড়িতে কে এসেছিল? এবার আমি মনে সাহস নিয়ে বললাম, তখন থেকে কি শুরু করেছো বলো তো? একবার তো বললাম বাড়িতে কেউ আসেনি, রান্নাঘর আমি পরিষ্কার করেছি। তোমাদেরকে না সাহায্য করলেও দোষ, না করলেও দোষ। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তোমার খুশি হওয়া উচিত। তা না, একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছ। আর আমি বেকুবের মতো তা শুনেই যাচ্ছি। তুমি থাকো তোমার ঘর নিয়ে, আমি গেলাম বাহিরে। এই বলে হন হন করে চলে গেলাম। ইরুকে কিছু বলার সুযোগ দিলাম না। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করলাম। ঘরের বাহিরে এসে একটা জোরে নিঃশ্বাস নিলাম। নিঃশ্বাসটা যেন গলার কাছে এসে আটকে ছিল। বুকে একটা পাথর জমেছিল। এই না ধরা পড়ে যাই, এই না ধরা পড়ে যাই। উফ, জীবনটা যেন নরক হয়ে গেল। যাই, একটু আশেপাশে ঘুরে আসি, তাহলে হয়তো মনটা ফ্রেশ হতে পারে। এই বলে বেরিয়ে গেলাম। প্রায় দুপুরের দিকে বাসায় ফিরলাম। বাসায় প্রবেশ করতে করতে ভাবছি, সকালে তো মুখের উপর কথাগুলো বলে চলে গেলাম, না জানি এখন কি করবে। সকালের মতো আবার লেকচার না শুরু হয়ে যায়। আজ আমার অফিসে যাওয়াটাই মাটি হলো, একমাত্র জরিনার জন্য। সাত পাঁচ ভাবতে ভাবতে বাড়ির ভিতরে প্রবেশ করি। কলিং বেল প্রেস করতেই ইরু এসে দরজা খুলে দিল। ওর দিকে তাকিয়ে দেখলাম আবহাওয়া কেমন বইছে, না একটু শান্ত হয়েছে। আমি কথা না বলে সোজা ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি টেবিলে খাবার দেওয়া হয়েছে। ইরু বসে আছে আমার জন্য। আমিও কিছু না বলে খেতে বসলাম। ইরু মুখ ভার করে খাবার বেড়ে দিল। বুঝতে পারছি এখনও অভিমান করে আছে। আমি এখন কিছু বললেই আবার শুরু হয়ে যাবে। তাই চুপচাপ দুজন খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে এসে বসে আছি। ভাবছি ইরু আসলে সরি বলে নেব। একে তো ওর সাথে মিথ্যে কথা বলেছি, তার উপর রাগ দেখিয়ে কথা বলেছি। এমনটা করা উচিত হয়নি। সব কিছু গুছিয়ে প্রায় আধা ঘন্টা পর ইরু আসলো। এসে খাটের এক কোণায় বসে আছে, একদম চুপচাপ। আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি, দেখে মায়া হলো। তাই ওর পাশে গিয়ে বসলাম। আলতো করে ওর হাত ধরলাম। সে কিছু বলল না। আমি বললাম, সরি, সকালে এভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি। ইরু বলে, দোষ তোমার একার না, আমারও ছিল। আমার উচিত হয়নি এভাবে তোমাকে প্রশ্নের উপর প্রশ্ন করে চিন্তায় ফেলা। আসলে আমারও বোঝা উচিত ছিল, ঘরে তুমি ছিলে, হয়তো তুমি করেছো কাজগুলো। সরি। মুখটা গম্ভীর করে নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলল। আমি বললাম, এভাবে মুখ ভারী করে রাখবে? তোমার হাসি মুখ না দেখলে যে আমার ভালো লাগে না। প্লিজ লক্ষ্মীটি, একটু হাসো। আমার কথা শুনে ইরু আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর কপালে চুমু খেয়ে বলি, ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। ইরু বলে, আমি বুঝি তোমাকে ভালোবাসি না? আমিও তোমাকে খুব ভালোবাসি। তাই তো তোমার সাথে বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। আমি ওর হাত শক্ত করে ধরে বললাম, আমিও পারি না। এই বলে বুকে জড়িয়ে নিলাম। ভালোবাসা এমনই হয়, যাকে তুমি মন থেকে ভালোবাসবে তার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না, যতই কিছু হোক। রাতে কিন্তু ঠিকই বুকে তাকে চাই। এভাবে ভালোই দিন যেতে লাগলো। আমাদের বিয়ে হয়েছে প্রায় এখন 3 মাস চলছে। ওই দিনের পর থেকে জরিনা আর আসেনি। এই নিয়ে আমাদের মাঝে কোনো কথা হয়নি। এক প্রকার ভুলতে বসেছি জরিনাকে। একদিন ইরু বায়না ধরে ওর বাপের বাড়ি যাবে। আমার কিন্তু ইচ্ছে করছে না ওকে যেতে দিতে। ও না থাকলে যেন সারা ঘরময় কেমন জানি খাঁ খাঁ করে। শূন্যতা যেন চারিদিক থেকে আমাকে ঘিরে ধরে। একটি মুহূর্ত ভালো লাগে না। যতক্ষণ অফিসে থাকি কোনো রকম কেটে যায়, কারণ কাজ করি। কিন্তু ঘরে, সেখানে তো কেউ নেই, ইরু ছাড়া। মা বাবা থাকলে এক কথা ছিল, কিন্তু তারাও তো গ্রামের বাড়িতে। মেয়েটা এমনভাবে বায়না করছে, নাও করতে পারছি না। মনের কষ্ট চেপে রেখে অনুমতি দিলাম যাওয়ার জন্য। সেও মনের খুশিতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল। বেরিয়ে পড়েছে বলতে আমি পৌঁছে দিয়ে এসেছি। আমার শাশুড়ি মা অনেক অনুরোধ করলেন থাকার জন্য, কিন্তু এ সময় অফিস থেকে কোনো ছুটি পাবো না, কারণ অফিসে নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু হয়েছে। তাই আমিও বিজি। অনেক কাজের দায়িত্ব আমার মাথার উপর। সবসময় কাজ নিয়ে খুব টেনশনে থাকি। অনেক বড় প্রজেক্ট, কোনোভাবে যেন হাতছাড়া হয়ে না যায়, এসবই চিন্তা করছি বসে বসে অফিসে। আজ অফিসে মিটিং ছিল, তাই অফিস ছুটি হতে হতে প্রায় রাত হলো। রাত এখন 9টা বাজে। তাই আমি বাহির থেকে ডিনার কমপ্লিট করে বাসায় ফিরলাম। ঘরময় অন্ধকার। হাতের পাশেই সুইচ ছিল। অন করতে লাইটগুলো জ্বলে ওঠে। আমি ব্যাগটা সোফায় রেখে রুমের দিকে গেলাম। দরজার পাশে সুইচ ছিল। অন করে রুমে প্রবেশ করলাম, কিন্তু বিছানার দিকে চোখ যায়নি। আমি পকেট থেকে মোবাইলটা বের করে রেখে হাতের ঘড়িটা খুলে রাখলাম।
ওয়াশরুমে যাব ফ্রেশ হতে, ঠিক তখনই চোখ পড়ল খাটের উপর। খাটের উপরে হঠাৎ কাউকে দেখতে পেয়ে ভয় পেয়ে উঠলাম। এত বড় ঘুমটা দিয়ে কে বসে আছে খাটের উপরে? একটা মেয়ে, কিন্তু আমার জানা মতে বাড়িতে তো কেউ ছিল না। ইরো তো তার বাবার বাড়ি, তাহলে ঘরে কে এলো? আমি মনে ভয় রেখে আমতা আমতা করে বললাম, কে কে আপনি? আমার বেডরুমে কি করছেন? বিছানায় বসে থাকা আগন্তুক নিশ্চুপ, কোনো কথা বলছে না। মনে মনে ভাবছি, ইরু নয় তো? আমার সাথে মজা করছে। আমি আবার জিজ্ঞেস করলাম, ইরু তুমি আমার সাথে মজা করছো? এইবার আগন্তুক কথা বলল, আমনে দেখি মানুষ চিনেন না, মুই জরি না। এই কথা শুনে আমার মাথায় হাত। এতদিন রান্নাঘর পর্যন্ত ছিল, তেমন অসুবিধা হয়নি। এখন সোজাসুজি আমার বেডরুমে, তাও আমার বিছানায়। আমার রাগ আমি আর কন্ট্রোল করতে পারলাম না। চেঁচিয়ে বললাম, আপনার সাহস কি করে হয় আমার বেডরুমে আসার, তাও আবার আমার বিছানায়? আমার স্ত্রী জানতে পারলে কি হবে জানেন? দেখুন, ভালো ভালো বলছি, বেরিয়ে যান। আর কখনো এমুখও হবেন না। বেরিয়ে যান বলছি। জরিনা বলে, আপনি এমন হইরা কন কেরে? মই তো আমনের লাইগ্যা আইছি। আমি বললাম, আমার জন্য মানে? আমি তোমাকে ডেকেছি নাকি? তোমার মতলব কি বলো তো? কেন আমার পিছনে পড়ে আছো? কেন বুঝতে পারছো না? আমার বিয়ে হয়ে গেছে, আমার স্ত্রী আছে, আমি তাকে বড্ড ভালোবাসি, সে আমাকে অনেক বিশ্বাস করে। কেন চাইছো আমাদের মাঝে অশান্তি সৃষ্টি করতে? কি পাবে তুমি তাতে? জরিনা বলে, আমনে রে। আমি অবাক হয়ে বললাম, আমাকে মানে? আমি কি বাচ্চার হাতের মোয়া নাকি যে চাইলে পাবে? দেখো, সম্মান দিয়ে বলছি, বেরিয়ে যাও। জরিনা বলে, ক্যাঙ্গো সাপ, আইজ রাইতে আমনে মোর লগে থাহেন। ভাবি সাপ তো বাসায় নাই, হিচ্ছু জানবো না। আমি বললাম, হাই হাই, কি বলে? আপনি আমার মা, আমি আপনার পা ধরছি, আপনি চলে যান। জরিনা বলে, আহারে, আমনে নাহি পুরুষ মানু? সমস্যা কোন হানে? মই কালা? লাইট বন্ধ হরলে কালা দলা বেবাক হমান না? আমি বললাম, আপনি থাকুন, আমি যাই। এই বলে পা বাড়াতে যাব, তার আগে জরিনা গিয়ে ভেতর থেকে তালা দিয়ে চাবি নিয়ে গেল। আমি বললাম, আপনি এমন করতে পারেন না, আমার সম্মান নিয়ে আপনি ছিনিমিনি খেলতে পারেন না। জরিনা বলে, আমনের বউ আর মোর মধ্যে কোনো পার্থক্য নাই, আহেন কাছে আহেন, একটু প্রেম করি, ভালোবাসা দেই। ধীরে ধীরে এগিয়ে আসছে জরিনা। আমি বাইন মাছের মতো দেয়ালের সাথে লেপ্টে মোড়াচ্ছি। জরিনা যেই ধরতে আসলো, আমি দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। বাহির থেকে ডাকছে জরিনা, কিন্তু দরজা খুললাম না আমি। মোবাইলটাও টেবিলের উপর রেখে চলে এসেছি। ইস, মোবাইলটা থাকলে অন্তত ইরুকে ফোন করতে পারতাম। কিন্তু এখন কি করব? এই মেয়ে তো কোনোভাবে ঘর থেকে বের হবে না। তাহলে কি সারা রাত আমাকে ওয়াশরুমে থাকতে হবে? হে আল্লাহ, আমার কপালে কি এই লেখা ছিল? সত্যিই আমাকে সারা রাত ওয়াশরুমে থাকতে হলো, একটা কাজের মেয়ের ভয়ে। ভয় বলতে যা বোঝায় তা কিন্তু নয়। আসলে আমি মেয়েদেরকে সম্মান করি, বিনা দোষে বিনা কারণে আমার উপর কোনো দোষ না আসে, তাই আর কি। আমার ভয় ইরুকে নিয়ে। ভয়ে ভয়ে সকালে দরজা খুলে বেরোতেই দেখি ইরু বিছানায় ঘুমোচ্ছে। একবার ভাবলাম জরিনাই হয়তো ইরুর পোশাক পরে আছে। তারপর ভালো করে দেখে বুঝলাম এটা ইরু। আমি ইরুকে ডাকলাম, ইরু, ও ইরু, ওঠো না। ইরু ঘুম ঘুম চোখে বলে, হুম। আমি বললাম, ওঠো, জরিনা কোথায়? ইরু ধরপড় করে উঠে বলে, সকাল সকাল জরিনাকে খুঁজছো কেন? আমি বললাম, মানে কাল রাতে। ইরু বলে, কাল রাতে কি বলো? আমি সব খুলে বললাম। ইরু বলে, আমি তোমাকে বিশ্বাস করি না। শেষ পর্যন্ত তুমি ওই কাজের মেয়েটার সাথে রাত কাটালে, এও আমার কপালে লেখা ছিল? আমি বললাম, শোনা বউ, বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি সারা রাত বাথরুমে ছিলাম বউ। আমি আমার ইজ্জত সতীত্ব রক্ষা করেছি, আমার সতীত্ব কেউ নিতে পারেনি। আমার থেকে মুখ ঘুরিয়ে বসে রইল ইরু। আমি বললাম, বউ, তোমার পায়ে পড়ি। বলে পা ধরতে যেতেই ইরু বলে, আরে আরে, কি করছো? আসলে আমার ক্ষমা চাওয়া উচিত। আমি জানি তুমি অন্য মেয়েতে আসক্ত নও। আমি তো তোমার সাথে মজা করেছিলাম, তবে তুমি এতটা ভালো সেটা জানতাম না, এখন জানলাম। আসলে জরিনা আর কেউ নয়, আমি জরিনা সেজেছিলাম। ক্ষমা করো প্লিজ। এই কথা শোনার সাথে সাথে আমার মাথায় রক্ত উঠে গেল। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিলাম। আর কিছু বললাম না। উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। নাস্তা পর্যন্ত করিনি। আমাকে এতটা বোকা বানানো, আমার প্রতি এতটা অবিশ্বাস। বিয়ের আগে করেছে না হয় সেটা মেনেছি, কারণ আমি বিয়ে করতে চাইছি না, তাই আমাকে প্যারা দিয়ে বিয়ে করতে বাধ্য করলো। কিন্তু বিয়ের পর অন্তত সত্যিটা বলতে পারতো। সেটা না করে আবার আমাকে বোকা বানাচ্ছে। সব কিছু ঠিক ছিল, কিন্তু কাল রাতে লিমিট ক্রস করে ফেলেছে। সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত ছিলাম আমি। মজা করছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে সারা রাত ওয়াশরুমে রাখা, এটা কি উচিত ছিল? আমাকে ওয়াশরুমে রেখে সে নিশ্চিন্তায় ঘুমোচ্ছে। একটিবার ভাবলো না আমারও রাতে ঘুমানোর প্রয়োজন, আমি যে খুব ক্লান্ত। আর ও যখন আমাকে এতটাই অবিশ্বাস করে, তাহলে আরও আগে ছেড়ে দিল না কেন? বিয়ে করার কি প্রয়োজন ছিল? ভালোবাসি বলে সকল অন্যায় মেনে নেওয়া যায় না, আর ভালোবাসি বলে সব কিছু সহ করা যায় না। এসব ভাবছি অফিসে বসে বসে, আর এদিকে আমার ফোন রিং হয়ে যাচ্ছে। ইরো ফোন করছে, আমি রিসিভ করছি না। সকালে আসার আগে অনেকবার পিছু ঘুরে ঘুরে ক্ষমা চেয়েছে, কিন্তু আমি মুখে একটা শব্দও করিনি, কারণ খুব রেগেছিলাম আমি তখন। মুখ থেকে কি থেকে না কি বের হয়ে যায়, তাই চুপ ছিলাম।
থাপ্পড়গুলো খুব জোরে লেগেছে, দুই গাল লাল হয়ে গেছে। সে আজ বুঝতে পেরেছে এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি। সব কিছুরই একটা সীমাবদ্ধ আছে, সেটা ক্রস হয়ে গেলে তখন আর মেনে নেওয়া যায় না। এসব আটপাঁচ ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। এখন বাসায় ফেরার পালা। ইচ্ছে করছে না ইরুর মুখোমুখি হতে। এখনও আমি ওর উপর রেগে আছি। মেয়েটা আমাকে কি ভাবে? আমি অন্য 8-10টা ছেলেদের মতো খারাপ? 8 বছর পর্যন্ত প্রেম করেও কি আমাকে চিনতে পারেনি, যার জন্য এই পথ বেছে নিল? এইসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। কলিং বেল বাজানোর সাথে সাথে ইরু দরজা খুলে আমার পায়ে লুটিয়ে পড়ে। তারপরে কান্নায় ভেঙে পড়ে বলে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করব না। কয়েক মিনিটের জন্য ভেবাচাকা খেয়ে গেলাম। চুপ করে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আমি বললাম, ঠিক আছে ওঠো। ইরু বলে, আমি উঠব না যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে ক্ষমা করবে। এ তো মহাজালায় পড়লাম। আমি বললাম, কিসের জন্য ক্ষমা চাইছো? তুমি আমাকে অবিশ্বাস করো, তাই তুমি এসব করেছো। এখন ক্ষমা চাওয়ার কি আছে? ইচ্ছে হলে আরও করতে পারো, না করব না আমি। আমার কথা শুনে ইরু আরও জোরে কান্না শুরু করে দেয়। সে বলে, আমি আর এমন করব না, আমার ভুল হয়েছে, এবারের মতো মাফ করে দাও। আমি বললাম, এভাবে পা ধরে থেকে কোনো লাভ নেই, ওঠো ভিতরে চলো, শান্ত হয়ে বসো, কথা বলছি। এই কথা শুনে ইরু উঠে দাঁড়ালো। আমি কিছু না বলে সাইড কাটিয়ে চলে গেলাম। ইরু বসে আছে ড্রয়িং রুমে। আমি ফ্রেশ হয়ে ওর পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা মনে হয় সকাল থেকে কান্না করেছে। চোখ মুখ ফুলে অন্যরকম দেখাচ্ছে। এ কি আমার হিরো না অন্য কেউ, চেনাই যাচ্ছে না। এখনও নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করছে। আমি বললাম, কোন নামে সম্বোধন করব তোমাকে, ইরু নাকি জোরেনা? কোন নামে ডাকলে তুমি খুশি হবে? ইরু বলে, কেন এমন করছো? সরি বললাম তো। আমি বললাম, সরি বললেই কি সব শেষ হয়ে যায়? বিয়ের আগে এমন প্যারা দিয়েছো, বাধ্য হয়েছি তোমাকে বিয়ে করতে। আর আমি কি পালিয়ে যাচ্ছিলাম তোমাকে বিয়ে না করে? বিয়ের পরেও যদি তুমি আমাকে বলতে তারপরও মেনে নিতাম, কিচ্ছু বলতাম না। বিয়ের পরেও একবার করেছো, তখনও যদি বলতে তাও আমি কিছু মনে করতাম না। কিন্তু কাল রাতে যা করেছো তা কি ঠিক করেছো? তুমি কি আমার চরিত্রের পরীক্ষা নিচ্ছিলে? 8 বছর প্রেম করেছি তোমার সাথে, কখনো কি তোমার কথার অবাধ্য হয়েছি? শুধু হাত ধরতে আর কিস করতে দিয়েছো, তাও শুধু কপালে। এর চেয়ে বেশি কোনো কিছুর আবদার করেছি কখনো? কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলেছি? না তোমাকে ছেড়ে কোনো মেয়ের সাথে কথা বলেছি? তুমি আমাকে এতটাই অবিশ্বাস করো, তুমি ভাবলে কি করে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে নিয়ে ভাববো? ইরু, ভালোবাসি তোমাকে আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি। আর তুমি কি না আমাকে? কি বলবো তোমাকে বলো? সকালে অফিসে যাই, সন্ধ্যা 7টায় ফিরে আসি। ওখানে রেস্টের কোনো সুযোগ নেই। একটানা সকাল থেকে রাত পর্যন্ত বসে কাজ করতে হয়। তুমি জানো আমার নিউ প্রজেক্টের কাজ শুরু হয়েছে। আমি খুব টেনশনে আছি, খুব কাজের চাপ আমার মাথায়। তুমি কাল সারা রাত আমাকে ওয়াশরুমে রেখেছো, এর পরেও বলছো তোমাকে ক্ষমা করতে? ইরু কোনো কথা বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। এত চোখের পানি কোত্থেকে যে আসছে কে জানে। আমি বললাম, এভাবে কেঁদে যাবে না আমার প্রশ্নের উত্তর দেবে? দেখো, কান্না করলে কিন্তু কিছুই সমাধান হবে না। অন্তত আমার মনে হয় কথা বলে সমাধান হতে পারে। ইরু বলে, কি বলবো? আমি বললাম, এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে? তুমি কি বলবে? ইরু বলে, এভাবে শাসাচ্ছ কেন আমাকে? আমি না হয় একটু ভুল করেই ফেলেছি, তাই বলে এমন করতে হয়? আমার কি কোনো অধিকার নেই তোমার সাথে মজা করার? আমি বললাম, আছে, অবশ্যই আছে। তাই বলে তুমি আমার চরিত্র নিয়ে মজা করতে পারো না। তুমি আমাকে এটা বোঝাতে চাইছিলে তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তুমি আমার সাথে এমনটা করেছো। ইরু বলে, বিশ্বাস করি আমি তোমাকে। আমি বললাম, তাহলে এমনটা করলে কেন? ইরু বলে, বারে, আমার স্বামীটা কতটা চরিত্রবান, কতটা বিশ্বাসীও সেটা আমি দেখব না? আমি বললাম, তাই বলে সারা রাত ওয়াশরুমে রেখে? ইরু বলে, তুমি ওয়াশরুমে ঢুকে লক করে দেবে কে জানে, তুমি তো এটাও করতে পারতে, আমার ঘুমটা সরিয়ে আমাকে দেখতে। আমি বললাম, আমি কেন অন্যজনের ঘুমটা সরাবো? যখন আমি ওয়াশরুমে চলে গেছি তখন তুমি আমার সাথে কথা বলতে পারতে বেরিয়ে এসো। আমি ইরু। ইরু বলে, হয়েছে তো, আর কতক্ষণ ধরে আমাকে বকবে? এবারের মতো কি মাফ করা যায় না? আমি বললাম, তুমি যদি আবার করো তখন কি করব? ইরু কানে ধরে বলে, এই কানে ধরছি, আর কখনো এমন করব না, মাফ করে দাও প্লিজ। পাগলিটার উপর আর বেশিক্ষণ রাগ করে থাকতে পারলাম না। ওর হাত ধরে টেনে বুকে জড়িয়ে নিলাম। আমার বুকে এসে হাউমাউ করে কেঁদে উঠল ইরু। বুঝতে পারছি আজ সারাদিন আমাকে কাছে না পেয়ে, আমার সাথে কথা বলতে না পেরে খুব কষ্ট জমেছে বুকে, তাই কেঁদে কেঁদে কষ্টটা কমাচ্ছে। আমি ওর মাথায় আলতো করে চুমু খেয়ে বললাম, এই পাগলি, ভালোবাসি তো, তোমাকে ছেড়ে কই যাব বলো? এমন করে কেঁদো না, তুমি কান্না করলে যে আমার কষ্ট হয়। ইরু বলে, আমি আর কখনো এমন করব না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে হারাতে চাই না। আমি বললাম, এখন চুপ করো, এভাবে কান্না করলে কিন্তু আমি চলে যাব। ইরু বলে, না, আমাকে ছেড়ে যেতে পারবে না তুমি, আমাকে ছেড়ে গেলে আমি মরে যাব। আমি ওর মুখ চেপে ধরে বললাম, চুপ, একদম চুপ, এই কথা আর কখনো বলবে না, আল্লাহ যেন আমাদের দুজনকে সারা জীবন একসাথে রাখে। এই কথা শুনে ইরু বলে, আমিন। তারপর একে অপরকে আবার জড়িয়ে ধরলাম। অফিস থেকে আসার পর খুব ক্লান্ত ছিলাম, কিন্তু বইয়ের ভালোবাসার কাছে এই ক্লান্ত কিছুই না, নিমেষেই উধাও হয়ে গেল।
আমি ইরুকে পাজা কোলে করে বেডরুমে নিয়ে গেলাম। তারপর ধীরে ধীরে ওকে বিছানায় শুইয়ে দেই। ইরু বুঝতে পারে আমার মতলব, তাই সে কোনো বাধাই দেয় না। আমি ধীরে ধীরে ওর বুকের উপর লুটিয়ে পড়ি, ওর দু চোখের পাতায় চুমো এঁকে দেই। তারপর কপালে চুমো দেই। ধীরে ধীরে ওর ঠোঁটের কাছে নেমে আসে, আমার ঠোঁট ওর ঠোঁটের সাথে মিশিয়ে দেই। ইরু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমাকে কাছে পাওয়ার ব্যাকুলতা ফুটে উঠেছে ওর মাঝে। দুজন দুজনকে আদর করে ভরিয়ে দিচ্ছি। একসময় দুজন সঙ্গমে লিপ্ত হলাম। স্বামী স্ত্রীর ভালোবাসা একেই বলে, ঝগড়া করে বেশিক্ষণ থাকা যায় না। একটুখানি ঝগড়া, একটুখানি ভালোবাসা, একটুখানি রাগ অভিমান, একটুখানি চাওয়া পাওয়া, একটুখানি স্বপ্ন আসা, একটুখানি আদর মহাব্বত, এই নিয়ে মানুষের জীবন সংসার। এক সময় দুজন শরীরের চাহিদা মিটে ক্লান্ত হয়ে পড়লাম। ইরু আমার বুকে মাথা রেখে শুয়ে আছে, আমাকে জড়িয়ে ধরে। আমি ওর মাথায় চুমো খেয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ইরু বলে, তুমি আমাকে ক্ষমা করেছো তো? আমি বললাম, ক্ষমা না করে উপায় আছে? ভালোবাসি যে তোমাকে। কিন্তু ইরু বলে, কিন্তু কি বলো? চুপ হয়ে গেলে কেন? আমি বললাম, আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে এতদিন জ্বালিয়েছ। ইরু বলে, কি হর মোহন, আপনি তো বিয়ে হতে চান নাই। আমি বললাম, তুমি আমাকে এমন বোকা বানাতে পারলে? ইরু বলে, বইয়ের কাছেই তো হয়েছ। আমি বললাম, আমার টাকা ফেরত দাও। ইরু বলে, কিসের টাকা? আমি বললাম, এতদিন আমার থেকে 3,000 করে টাকা নিয়েছ, সেই টাকা। আর কি কি চুরি করেছো সেটা বলো। ইরু বলে, চুন্নিটাই তো তোমার কাছে ধরা দিয়েছে, আর কি চাই বলো? আর কিছু লাগবে না। আমি বললাম, উফ, লাগবে তো। ইরু বলে, কি লাগবে শুনি? আমি বললাম, তোমার ভালোবাসা। এই বলে ওর ঠোঁটে কিস করতে যাই। ঠিক তখনই ইরু বলে, এই অনেক হয়েছে, আদর ভালোবাসা সারা জীবন হবে, কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে, সারাদিন না খেয়ে আছি, চলো খেয়ে নেই। এই বলে উঠে দুজন ফ্রেশ হয়ে খেতে বসলাম। সেই থেকে আর কোনো ঝামেলাই হলো না আমাদের সংসারে। সুখে শান্তিতে দুজন সংসার করতে লাগলাম। কিছু কিছু ভালোবাসা এমনই হয়, কিছু কিছু সংসার এমনভাবেই শুরু হয়। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।